সবাই ভালো আছো? তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা প্রশ্ন শেয়ার করছি, ফোর্থ সেমিস্টার হিস্ট্রি কোশ্চেন, যার জন্য সময় আমাদের 2 ঘন্টা এবং আমাদের টোটাল 40 মার্কের প্রশ্ন, যেখানে আমাদের 3 মার্কের প্রশ্ন থাকবে, যেখানে আমাদের 4 মার্কের প্রশ্ন থাকবে এবং 8 মার্কের প্রশ্ন থাকবে। তো কথা হচ্ছে, আমি তো এর আগে আরও দুটো প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করেছি, ইভেন তোমাদের জন্য স্পেশাল সাজেশনও শেয়ার করেছি। আগে অধ্যায়ভিত্তিকভাবে শেয়ার করেছিলাম, তারপর যথারীতি আমরা স্পেশাল কিছু প্রশ্ন শেয়ার করেছিলাম, এবং কিছুক্ষণ আগে আমরা আরেকটা প্রশ্ন শেয়ার করেছি, যেখানে একদম খুব স্বল্প কয়েকটা প্রশ্ন দিয়েছি এবং আশা করছি যে তার মধ্যেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। এই মুহূর্তে তোমাদের জন্য একটা স্পেশাল প্রশ্ন শেয়ার করছি। দেখা যাক এই প্রশ্নের ভেতর থেকে পরীক্ষার হলে আমরা কতগুলো প্রশ্ন কমন পাই। তো চলো প্রশ্নগুলো দেখে নাও। আশা করবো যে বেশিরভাগ প্রশ্ন তোমাদের সব রেডি আছে অলরেডি, তবু একবার একটু দেখে নাও প্রশ্নটার সঙ্গে, যে কোনো প্রশ্ন যেন আমাদের বাদ না যায়, কারণ এই প্রশ্নের ভেতরে অনেক প্রশ্ন তোমরা হুবহু কমন পেতে চলেছো, যেমন করে রাষ্ট্রবিজ্ঞানে একদম দাগে দাগে মিলে গেছে তেমনভাবে। তো চলো দেখে নিই প্রশ্নগুলো। প্রথমেই আমাদের সেকশন এতে স্বাভাবিকভাবে 3টে প্রশ্নের উত্তর লিখতে হবে, যার প্রত্যেকটার মান হচ্ছে 4। তো চলো প্রথম এক দাগে আমাদের 2টো প্রশ্ন থাকবে, 4টে প্রশ্নের উত্তর লিখতে হবে, যার মান হচ্ছে 3। তো এক দাগে আমাদের 2টো প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটা লিখতে হবে। প্রথমে রয়েছে টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, মহারানীর ঘোষণাপত্রের উদ্দেশ্য কী, মহারানীর ঘোষণাপত্রের গুরুত্ব কী, এরকমভাবে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। আচ্ছা, আরেকটা রয়েছে সিপাহী বিদ্রোহকে কি মহাবিদ্রোহ বলা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ আমরা তোমাকে বলেছিলাম যে শুধুমাত্র এই সিপাহী বিদ্রোহকে মহাবিদ্রোহ বলা যায় কিনা, এটার সঙ্গে জাতীয় বিদ্রোহ বলা যায় কিনা, বা প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কিনা, বা সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যায় কিনা, এরকমভাবে কিন্তু যে কোনো একটা পার্টের একটা প্রশ্ন তোমরা পাবে আশা রাখা যায়। দ্বিতীয় পার্টের প্রশ্ন, মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে মোহাম্মদ ইকবালের ভূমিকা কী ছিল? এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই মোহাম্মদ ইকবালের ভূমিকা। আর একজনের নাম হচ্ছে চৌধুরী রহমত আলী, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর ব্রটের জন্য তো স্যার সৈয়দ আহমেদ আলীগড় আন্দোলন, এটা তো আমি বলেই দিয়েছি। নেক্সট বিভাগে যে প্রশ্নটা রয়েছে দেখো, জাতীয়তাবাদ বলতে কী বোঝো? একদম ওপেন কোশ্চেন, জাতীয়তাবাদ বলতে কী বোঝো বা জাতীয়তাবাদের উৎস কী? আর যদি একটু ডিফিকাল্ট প্রশ্ন যায় তাহলে কিন্তু বিচ্ছিন্নতাবাদ বলতেও দিতে পারে, বিচ্ছিন্নতাবাদ কী? তবে আশা করি জাতীয়তাবাদের মধ্যেই এবার তোমরা প্রশ্নটা এটাই কমন পাবে। নেক্সট আমরা 3 দাগের প্রশ্নে চলে আসি। প্রথম হচ্ছে, ভারতের প্রথম পরিকল্পনার ত্রুটিগুলো কী কী ছিল? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরের প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক কর্তব্যগুলো কী কী ছিল? পরবর্তী প্রশ্ন, দুটো প্রশ্নের মধ্যে একটা লিখতে হবে, সুভাষচন্দ্র বসু কেন জাতীয় কংগ্রেসের সভাপতি পদ বর্জন করেছিল? গান্ধীজি কেন ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিল? এবার আমরা আসবো 4 মার্ক কোশ্চেন, যেখানে তোমাদের 5টা কোশ্চেন লিখতে হবে কিন্তু। প্রথম প্রশ্ন, সিপাহী বিদ্রোহের অর্থনৈতিক ও ধর্মীয় কারণগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সম্পর্কে সমকালীন ভারতীয় বুদ্ধিজীবী সম্প্রদায়ের মনোভাব কেমন ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দুটো, আশা করি দুটোর মধ্যে একটা ইজিলি কমন পাবে। নেক্সট কোশ্চেন, নেহেরু রিপোর্ট সম্পর্কে কী জানো লেখো। মুসলিম লীগের সামাজিক ভিত্তি কী? ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব কী? দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো, বা দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে টিকা। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই দ্বিজাতি তত্ত্ব। তার সঙ্গে আরেকটা দুটো না বললে নয়, যেটা হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা, নেহেরু রিপোর্ট আর তোমার সিমলা দৈত্য। কিন্তু মানে এই প্রত্যেকটা শব্দ এর মধ্যে যে কোনটা আসবে গ্যারান্টিতে বলতে পারবো না, তবে দ্বিজাতি তত্ত্বটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্নে আমরা চলে আসি, মহারাষ্ট্র বিপ্লবী আন্দোলনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। শুধু মহারাষ্ট্র নয়, একটা কথা তোমাদের বলে রাখি, বাংলায় এবং পাঞ্জাবে, মানে এই তিনটের মধ্যে একটা, বাংলায়, পাঞ্জাব বা মহারাষ্ট্র, তার মধ্যে একটা আসার কথা। তো যাই হোক, মহারাষ্ট্রটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটাই তুলে ধরেছি। নেক্সট, তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য। তোমাদের আমি যখন সাজেশন দিয়ে বলেছিলাম, তখন আমরা বলেছিলাম যে শুধু তৃতীয়টা পড়বে না, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, কারণ তিনটে ভালো করে পড়লে একটা পাবে। তো এখানে আমি তৃতীয়টা তুলে ধরেছি, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং বেশি আসার সম্ভাবনা, টিচারদের বেশি পছন্দ। পরবর্তী প্রশ্ন, 1971 খ্রিস্টাব্দে ভারত পাক যুদ্ধের তাৎপর্য। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তার সঙ্গে একটা রয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারতের গঙ্গা জলবন্টন চুক্তি সম্পর্কে আলোচনা করো। তো এটাও খুব ভালো পয়েন্ট। তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান যে প্রশ্নটা, বা সিমলা চুক্তির বলে একটা পার্ট আছে, সিন্ধু জল চুক্তি বলে একটা পার্ট আছে, সে পার্টগুলোও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট আমরা চলে আসবো ব্রড কোশ্চেন বা 8 মার্ক কোশ্চেন। তো 8 মার্ক কোশ্চেনের জন্য দুটো প্রশ্ন দিলেই হতো, কিন্তু আমি এখানে 4টে প্রশ্ন দিয়েছি, কারণ ইচ্ছা করেই তোমাদেরকে দেখানোর জন্য। কারণ প্রথম দুটো প্রশ্ন যেটা রয়েছে, একটা হচ্ছে সৈয়দ আহমদ ও আলীগড় আন্দোলনের ভূমিকা, আর একটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই দুটো প্রশ্নের ভিতরে কমন পাবো। তাছাড়া হিস্ট্রি টিচার যিনি রয়েছেন, তিনিও বলেছেন যে দুটোর মধ্যে কমন পাবো। তো এক্সট্রা আরও দুটো প্রশ্ন যেটা রয়েছে, সেটা হচ্ছে 1885 থেকে 1905 সময়কালের মধ্যে কংগ্রেসের কার্যক্রম আলোচনা করো, অথবা আইন অমান্য আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, এই আন্দোলনের কারণ ও সফলতা লেখো। তো আশা রাখি এই প্রথম দাগে যে দুটো রয়েছে, দুটোর মধ্যে একটা কমন পাবে, কিন্তু তবুও যেহেতু 8 মার্কের কোশ্চেন, মিস করা যাবে না।
সেহেতু নিচের কোশ্চেনটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই যে প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম, এখন দেখা যাক কালকে পরীক্ষায় তোমরা এখান থেকে কত কমন পেতে পারো। তবে আশা রাখছি যে প্রচুর প্রচুর কোশ্চেন, এই যে প্রশ্নটা শেয়ার করলাম না, প্রচুর প্রচুর কোশ্চেন হুবহু তোমরা কমন পাবে, এটুকু বলে রাখতে পারি। তো চলো দেখা যাক, পরীক্ষার পরে এসে কিন্তু অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ।